নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গতকাল হরমুজ প্রণালী উন্মুক্ত হয়েছিল। ইরান তাদের রিপাবলিক গার্ড ক্রপসদের হরমুজ প্রণালী থেকে সরিয়ে নিয়েছিল। আমেরিকা বলেছিল যে ইউরেনিয়াম গুঁড়ো বা ধুলো সেটা ইরান মার্কিন প্রশাসনের হাতে তুলে দেবে এবং আগামী 22শে এপ্রিলের মধ্যে একটি অস্থায়ী শান্তি চুক্তি হবে এবং পাকাপাকিভাবে শান্তি চুক্তি তার পরবর্তী 60 দিনের মধ্যে হবে। ওদিকে লেবাননের সঙ্গেও ইসরায়েলের একটা যুদ্ধবিরতি 10 দিনের ঘোষণা হয়েছিল, কিন্তু আজকে সমস্যা বেড়ে গেল। আজকে পুরো উল্টোটা হয়ে গেল। হরমুজ প্রণালী ইরান আবার অবরোধ করেছে এবং এই ক্ষেত্রে তারও অনেক যুক্তি দিয়েছে যে কেন তার অবরোধ করলো। ফলে আগামী যে অস্থায়ী চুক্তি হওয়ার কথা ছিল, যেটা বুক ফুলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, সেটা কি হবে? এই ব্যাপারে আজকে একটা পর্যালোচনা করব যে কি অবস্থা আগামী দিনে হতে চলেছে এবং আগামী সপ্তাহে ভারতের শেয়ার বাজার তথা বিশ্বের শেয়ার বাজার কেমন থাকবে যদি হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকে, কিংবা বাজারে যে সেন্টিমেন্ট থাকে যেটা 3 থেকে 15 দিন স্থায়ী হয়, সেটা কেমন কাজ করবে। শেয়ার বাজার কি এই হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকা সত্ত্বেও বাড়বে? এই নিয়ে আলোচনা করব। এছাড়া আমার এই চ্যানেলে আমার কিছু ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সরা তারা কিছু প্রশ্ন রেখেছেন, আমি তার কিছু আজকে রিপ্লাই দেব। আমার এই ভিডিওটি আশা করি আপনারা পুরোটা দেখবেন, কারণ আমি যে রাজনৈতিক অস্থিরতার বিষয়টা পুরোটাই তুলে ধরবো এবং কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে আমার ব্যক্তিগত চিন্তায় সেটা বলবো। কারণ দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক রোজই কিন্তু বদলে যায় এবং এই মধ্যপ্রাচ্যে এই রাজনৈতিক অস্থিরতা এক যুগের দু যুগের নয়, এটা অনেক দিন ধরেই চলে আসছে। কারণ এখানে রয়েছে অপরিশোধিত খনিজ তেলের ভাণ্ডার, এটাই হচ্ছে মূল কারণ। যাই হোক, আমি এখন এই ঘটনাগুলো সব পর্যালোচনা করছি আর ভারতের শেয়ার বাজার কেমন চলতে পারে আগামী সপ্তাহে এবং কোন কোন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো কেনা উপযুক্ত হবে সেই নিয়েও আমি আজকে আপনাদের কাছে বলবো। আপনারা আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে বদলে যায় এই ইরান এবং আমেরিকার অবস্থান ধরে। গতকাল হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করার পর আজ কেন ইরান আবার হরমুজ প্রণালী অবরুদ্ধ করল, তার কারণ জানাতে গিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রেজা তালাই তিনি বলছেন যে যুদ্ধ তো এখনো শেষ হয়ে যায়নি, কারণ আমেরিকা প্রতি পদে ছলনা করছে এবং ইরানের যে বন্দরগুলো রয়েছে হরমুজ প্রণালীর পাশে এবং হরমুজ প্রণালীর মধ্যে, সেইগুলো কিন্তু ব্লকেট করে ফেলেছে আমেরিকা। এবং সেখানে শুধু বন্দরগুলো অবরোধ করেনি, পাশ দিয়ে যে জাহাজগুলো যাচ্ছে, ট্যাঙ্কার ভ্যাসেল যাচ্ছে, সেইগুলো কিন্তু অবরোধ করছে আমেরিকার সৈন্যবাহিনী। এবং দেখা যাচ্ছে যে ইরানের যে বন্দরগুলো রয়েছে, মূলত যে বন্দরগুলোর ওপর ব্লকেট হয়েছে তার নামগুলো হচ্ছে আসালুয়া বন্দর, বুশের, আমিরাবাদ, পারস্য কাশ্মীর সাগরের মধ্যে রয়েছে নৌসার, আর ইরাকের বর্ডারের কাছে রয়েছে খোরামশার। এবং দেখা যাচ্ছে যে সেন্ট্রাল পারস্য উপসাগর এবং কাস্পিয়ান যে সাগর তার উপরের যে বন্দরগুলো রয়েছে সেইগুলো কিন্তু কি অ্যাফেক্টেড লোকেশন। অতএব আমেরিকা কিন্তু তাদের কথা রাখেনি। প্লাস আরেকটি ব্যাপার বলেছে যে আমেরিকা বলছে যে ইরান তাদের ইউরেনিয়াম যে ধুলো এবং ইউরেনিয়াম গুঁড়ো যাই বলা হোক না কেন, সেগুলো মার্কিন প্রশাসনের কাছে জমা দিচ্ছে। এটা ইরান বলছে এটা সর্বৈব মিথ্যে কথা বলা। আগ বাড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক কথাই বলছেন এবং এইগুলোর ওপর ভিত্তি করে ইরান চলবে না এবং ইরানের কাছে এটা অবিশ্বাস্য মনে হয়েছে এবং পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা কিন্তু এখনও আসেনি। আজকে ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করার পর ব্রিটিশ নিরাপত্তা এজেন্সি কিন্তু একটা মারাত্মক অভিযোগ এনেছে যে আজকে ইরানের যে রেভলিউশনারি
গার্ড কর্প তারা কিন্তু ওমানের উত্তর পূর্বে এগোচ্ছিল একটি জ্বালানিবাহী জাহাজ, সেটাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। সেটা ওমানের থেকে 37 কিলোমিটার উত্তর পূর্বে ছিল জাহাজটি। যদিও জাহাজের ক্যাপ্টেন জানিয়েছে কেউ হতাহত হয়নি, কিন্তু এই গুলি ছোড়ার ব্যাপারটি কিন্তু একটি অন্য মাত্রা নিয়ে আসবে বলে আমার মনে হচ্ছে। কারণ এক্ষেত্রে আমেরিকা ইরানের বিভিন্ন বন্দরগুলো ব্লকেট করলেও এখনও কিন্তু এক্ষেত্রে সশস্ত্র কোনো ব্যাপার দেখা যায়নি, গুলি ছোড়াছুড়ির ব্যাপার শোনা যায়নি। কিন্তু এই ঘটনা বিশ্বের এই রাজনৈতিক অস্থিরতার ক্ষেত্রে একটি বড় নেগেটিভ ব্যাপার কিন্তু নিয়ে আসছে। অন্তত প্রস্তাবিত অস্থায়ী চুক্তি এবং পরবর্তী শান্তি চুক্তির ক্ষেত্রে গতকাল হরমুজ প্রণালী খুলে যাওয়াতে অপরিশোধিত তেলের দাম বিশ্বের বাজারে পার ব্যারেল $90 নেমে এসেছিল। আজকে আবার দেখা যাবে যে পার ব্যারেল হয়তো $100 বেশি চলে যাবে। আজকে দেখা গেছে যে 20টিরও বেশি ভেসেল, জ্বালানিবাহী ভেসেল, সেগুলো কিন্তু ফিরে গেছে। ফলে তেলের দাম আবার বাড়লো এবং আবার এই যে খনিজ তেলের সাপ্লাই চেইন, এটা কিন্তু আমার মনে হয় সাময়িক নষ্ট হয়ে গেল। বর্তমানে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে বিভিন্ন শেয়ারের দামের ওঠানামার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ সেন্টিমেন্টাল, পজিটিভ আর নেগেটিভ নিউজ ড্রাইভেন। ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে হচ্ছে। এই ক্ষেত্রে বিভিন্ন শেয়ারের কোম্পানির কার্যকলাপের ওপর আর এখন নির্ভর করছে না। সেটা বিভিন্ন সময় দেখা যায় অবশ্যই যখন বিভিন্ন কোম্পানির রেজাল্টগুলো বেরোয় ইন্ডিভিজুয়ালি, কিন্তু সামগ্রিকভাবে সম্পূর্ণ ব্যাপারটি কিন্তু টেকনিক্যালি কোনো ব্যাপার নয়, নিউজ ড্রাইভেন। ফলে মধ্যপ্রাচ্যের এই যে হরমুজ প্রণালী খুলে গেল কি বন্ধ হলো এবং অস্থায়ী চুক্তি সেটা হবে কি হবে না, তার উপর নির্ভর করবে আগামী সপ্তাহে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারের দামের ওঠানামা। আমার মনে হয় যে এই হরমুজ প্রণালী কালকে অবরুদ্ধ থাকতে পারে। যাই হোক, এক্ষেত্রে আমেরিকা এবং ইরান তাদের প্রয়াস চুক্তির লক্ষ্যে কেমন হয়, কারণ অলরেডি আমেরিকার প্রেসিডেন্ট তিনি একটা সতর্কবাণী করেছেন যে যুদ্ধবিরতি ইরান এবং আমেরিকার মধ্যে শেষ হচ্ছে 22শে এপ্রিল। অতএব 22শে এপ্রিলের মধ্যেই কিন্তু অস্থায়ী চুক্তিটি করতে হবে। তার ফলে আমার মনে হয় যে আগামী সপ্তাহে শেয়ার বাজারে দোটানার মধ্যে থাকবে এবং এক্ষেত্রে দেখা যাবে যে বাজার অতটা উঠবে বলে আমার মনে হচ্ছে না। ভোলাটিলিটি সম্পূর্ণই থাকবে, উত্থান পতন দেখা যাক, আমরা সবসময় ভালোটাই চাইব। যাই হোক, আমার বিভিন্ন সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সরা যে প্রশ্নগুলো রেখেছেন আমার কাছে, তার মধ্যে আমি কয়েকটি উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখন একজন ভিউয়ার্স জানতে চেয়েছেন যে মিউচুয়াল ফান্ডে টাকা রেখে কতজনকে ম্যাক্সিমাম নমিনি করা যেতে পারে, কারণ ব্যাংকে তো 4 জন ম্যাক্সিমাম। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 জন নমিনি করা যায়। একজন সাবস্ক্রাইবার প্রশ্ন রেখেছেন যে কোনো মাইনরের ক্ষেত্রে তার গ্র্যান্ডফাদার তিনি কি মাইনরের নামে টাকা রাখতে পারেন? উত্তর হচ্ছে না। এই ক্ষেত্রে ন্যাচারাল গার্জিয়ান, ফাদার ওর মাদার, তিনিই টাকা রাখতে পারবেন মাইনরের ক্ষেত্রে। তবে গ্র্যান্ডফাদার তিনি টাকা দিতেই পারেন, কিন্তু এক্ষেত্রে অন বিহাফ অফ দ্য মাইনর, ফাদার ওর মাদার তিনি কিন্তু এই মিউচুয়াল ফান্ডটি পরিচালনা করবেন। যখন মাইনরের বয়স 18 বছর হয়ে যাবে স্বাভাবিক নিয়মে, কোর্ট কেস হলে 21 বছর, তখন এই মাইনর মেজর হয়ে গেলে মাইনর নিজেই অপারেট করতে পারবে। একজন ভিউয়ার প্রশ্ন রেখেছেন যে তিনি এসআইপিতে টাকা জমাতে চান, বেশ কিছু টাকাটা জমলে তিনি কি আবার কিছু টাকা তুলে ফেলতে পারবেন? এসআইপি উনি চালিয়ে যাবেন, কিন্তু তিনি কিছু টাকা তুলবেন, সেটা কি সম্ভব? অবশ্যই। এক্ষেত্রে এসআইপি তিনি যতদিন ইচ্ছা চালাতে পারেন, যে টাকা জমবে তার মধ্যে থেকে তিনি টাকা তুলতেও পারেন তার মনের খুশিতে, কিন্তু যে ইনস্টলমেন্টটি তিনি দিচ্ছেন সেটা কিন্তু দিয়ে যেতে হবে। এটাই এসআইপির নিয়ম। একজন ভিউয়ার্স প্রশ্ন রেখেছেন যে এসআইপিতে প্রতিদিন কি ইনস্টলমেন্ট জমা দেওয়া যায়? মাসের কোন সময় এসআইপি করা ভালো? এর উত্তর হচ্ছে যে এসআইপিতে রোজ ইনস্টলমেন্ট জমা দেওয়া যায়, রোজ, পাক্ষিক, মাসিক, কোয়ার্টারলি। আর মাসে যে কোনো সময় কিন্তু এসআইপি টাকা জমা দেওয়া যায়।
এবং সেক্ষেত্রে মাসে যে কোনো সময় জমা দিলে সেক্ষেত্রে লাভ কিন্তু একই হবে। এক্ষেত্রে লাভ খুব বেশি বাড়বেও না, কমবেও না। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু একদিনের মধ্যেই আমি একটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।